আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর মোহাম্মদ ইউনুস, শান্তিতে নোবেল বিজয়ী এই মানুষটি শুধু একজন অর্থনীতিবিদ নন, বরং এক ভিন্ন ধাঁচের দৃষ্টিভঙ্গির নেতা। দারিদ্র্য বিমোচনের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত হলেও 2024 সালে তিনি বাংলাদেশের জাতীয় নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1940 সালের 28 জুন চট্টগ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুস। তার বাবা হাজী দুলু মিয়া ছিলেন একজন স্বর্ণকার, আর তার মা সফিয়া খাতুন ছিলেন একজন সমাজসেবী। ডক্টর ইউনুস ছিলেন পরিবারের 9 ভাই বোনের মধ্যে তৃতীয়। ডক্টর ইউনুস ছোটবেলা থেকে ছিলেন প্রচন্ড কৌতূহলী। ছোটবেলায় তিনি উনার বাবার দোকানে গিয়ে স্বর্ণের অলংকার বানানোর খুঁটিনাটি পর্যবেক্ষণ করতেন, কিন্তু তার আগ্রহ ছিল বইয়ের প্রতি। তাদের বাড়িতে একটি ছোট্ট পাঠাগার ছিল, যেখানে প্রচুর বই ছিল। তিনি ঘন্টার পর ঘন্টা বই পড়তে ভালোবাসতেন। স্কুলে মোহাম্মদ ইউনুস খুবই মেধাবী ছাত্র ছিলেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। তার স্কুলে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, যেখানে তিনি প্রধান বক্তা ছিলেন। সেখানে বিচারকরা তাকে বিজয়ী ঘোষণা করেছিলেন। এটি ছিল তার প্রথম বড় মঞ্চে কথা বলার অভিজ্ঞতা। চট্টগ্রাম কলেজে ভর্তি হওয়ার পর মোহাম্মদ ইউনুস হোস্টেলে থাকা শুরু করেছিলেন। কলেজে পড়ার সময় তিনি বিতর্ক ও বক্তৃতায় খুব পারদর্শী ছিলেন। একবার কলেজের আন্তঃবিতর্ক প্রতিযোগিতায় তিনি দারিদ্র্য কিভাবে শিক্ষার পথে বাধা তৈরি করে বিষয়ে বক্তব্য দেন এবং তিনি বিজয়ী হয়েছিলেন। তিনি বিতর্ক ও নেতৃত্বে সক্রিয় ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন 1958 সালে। তিনি দেশের রাজনৈতিক অবস্থা ও ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন, কিন্তু তিনি কখনো কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করেননি। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ডক্টর ইউনুস তখন যুক্তরাষ্ট্রে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করার পর টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি প্রবাসে থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য কাজ করতে শুরু করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার আন্তর্জাতিক অঙ্গনে প্রচার করেছিল যে এটি ছিল একটি অভ্যন্তরীণ বিষয় এবং কোনো গণহত্যা ও নিপীড়ন হয়নি। তখন ডক্টর ইউনুস আমেরিকায় বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি, বক্তৃতা এবং লবিং করে প্রকৃত সত্য তুলে ধরার চেষ্টা করেন। তিনি মার্কিন সিনেটর, কংগ্রেস সদস্য এবং শিক্ষাবিদদের সঙ্গে যোগাযোগ করেন এবং বুঝিয়ে বলেন বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লড়াই করছে, যেখানে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। ইউনুস এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ শুরু করেন। তিনি বিভিন্ন দাতব্য সংস্থা ও ব্যক্তিদের কাছে গিয়ে বাংলাদেশি শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহের আহ্বান জানান। একবার নিউ ইয়র্কের এক দাতাকে তিনি বলেছিলেন, যদি আমরা এখনই এই লাখ লাখ শরণার্থীর জন্য কিছু না করি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। যুক্তরাষ্ট্রে তিনি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশ ডিফেন্স লীগ নামে একটি সংগঠন গঠন করেন, যার মূল উদ্দেশ্য ছিল মার্কিন সরকার ও জনগণের কাছে বাংলাদেশের স্বাধীনতার যৌক্তিকতা তুলে ধরা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র উপস্থাপন করা, পাকিস্তানের দখলদার বাহিনীর নৃশংসতা তুলে ধরে বিশ্বকে সচেতন করা। এটি মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক প্রচারণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মুক্তিযুদ্ধের সময় প্রায় 1 কোটি বাংলাদেশি ভারতে আশ্রয় নেয়। ডক্টর ইউনুস বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ব্যক্তি পর্যায়ে যোগাযোগ করেন, যাতে তারা শরণার্থীদের সহায়তা পাঠায়। তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গেও যোগাযোগ করে জানান যে বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করা মানবিক দায়িত্ব এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। 1974 সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই সময় চট্টগ্রামের জোবরা গ্রামে গিয়ে তিনি সরাসরি দরিদ্রদের অবস্থা পর্যবেক্ষণ করেন। একদিন তিনি দেখেন এক মহিলা বাঁশ দিয়ে হাতের কাজ করে ছোট ছোট জিনিস তৈরি করছেন, কিন্তু তিনি কেবলমাত্র 20 থেকে 30 টাকার মূলধন না থাকায় দালালদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করতে বাধ্য হচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকা অবস্থায় তিনি নিজের টাকা থেকে গরিবদের ঋণ দেওয়া শুরু করেন। প্রথমবার তিনি 42 জন দরিদ্র গ্রামবাসীকে মাত্র 856 টাকা দেন। এরপর তিনি বিভিন্ন ব্যাংকের কাছে দরিদ্রদের জন্য ঋণ চালুর প্রস্তাব দেন, কিন্তু কোনো ব্যাংক এতে
আগ্রহ দেখায়নি। অবশেষে 1983 সালে বাংলাদেশ সরকার তাকে সাহায্য করলে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এটি ছিল বিশ্বের প্রথম ক্ষুদ্র ঋণ ভিত্তিক ব্যাংক, যা কোনো জামানত ছাড়াই দরিদ্রদের ঋণ দিত। 2006 সালে ডক্টর ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। এটি ছিল বাংলাদেশ ও সমগ্র বিশ্বের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এরপর তিনি সোশ্যাল বিজনেস ধারণার প্রচলন করেন, যেখানে ব্যবসার লক্ষ্য শুধুমাত্র মুনাফা করা নয়, বরং সামাজিক সমস্যার সমাধান করা। কিন্তু বহুবার সরকার, ব্যাংকিং সেক্টর তার বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার কাজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল এবং তিনি 2009-এ প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, 2010-এ কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন। ডক্টর ইউনূস প্রথম বিয়ে করেন ভেরা ফন্টেনাকে, যিনি একজন রাশিয়ান আমেরিকান। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের কন্যা সন্তান মনিকা ইউনূস একজন মার্কিন অপেরা সঙ্গীত শিল্পী। তিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সাথে সঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়া মনিকা ইউনূস সিং ফর হোপ নামক একটি সংস্থার সহ প্রতিষ্ঠাতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিতীয় স্ত্রী আফরোজি ইউনূস একজন পদার্থবিজ্ঞানী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। আফরোজি ইউনূস ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের গবেষক হিসেবে কাজ করেছেন। তাদের একটি মেয়ে দিনা আফরোজ ইউনূস। 2024 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের অংশগ্রহণের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীদের মধ্যে দিনা আফরোজ ইউনূস ছিলেন। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে এক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। শিক্ষার্থীদের নেতৃত্বে অসহযোগ আন্দোলন গড়ে ওঠে, যা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলনের রূপ নেয়। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের পর 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। জনগণের দাবির ভিত্তিতে, বিশেষ করে তরুণদের আহ্বানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। 8 আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি। ডক্টর ইউনূস ঘোষণা করেছেন যে গণতন্ত্রের পথে নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ, নিরাপদ ও সুন্দর গণতান্ত্রিক ভিত্তি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা পরবর্তী সরকারের কাজ করার জন্য একটি খুবই নিরাপদ ও সুন্দর গণতান্ত্রিক ভিত্তি তৈরি করছেন। উপদেষ্টা পরিষদ গঠন। ডক্টর ইউনূস 16 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন 2024-এর 8 আগস্ট। তবে 10 নভেম্বর 2024-এ নতুন 3 জন উপদেষ্টার শপথ নেওয়ার পর উপদেষ্টার সংখ্যা 24 হয়েছিল। তবে মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী উপদেষ্টাদের তালিকায় প্রধান উপদেষ্টা সহ মোট 11 জনের নাম রয়েছে। আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংগ্রহ। তার আন্তর্জাতিক খ্যাতি ও ভাবমূর্তি কাজে লাগিয়ে ডক্টর ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের কাছ থেকে বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের সহায়তা। বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনের কারণে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মুক্তিতে ডক্টর ইউনূস ভূমিকা পালন করেছেন। এর ফলে এখন পর্যন্ত 189 জন প্রবাসী দেশে ফিরেছে। এছাড়া 2024 সালের আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের স্থিতিশীলতায় ভারতের আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে তা মিয়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং ভারতের 7 সিস্টার্সে ছড়িয়ে পড়বে। এটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বত্র আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো হবে। এ থেকে তার ভারত বিরোধিতা স্পষ্ট হয়েছিল। বর্তমানে ডক্টর ইউনূস দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং আসন্ন নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। 5 আগস্ট 2024 দিবসকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে যে ঘোষণা করা হয়,
তার সুফল জাতি পাবেই পাবে ইনশাল্লাহ। একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার অপেক্ষায় আছে জাতি। একটি সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা 18 কোটি জনতার এই বাংলাদেশের দীর্ঘদিনের। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অপরিহার্য। অনেকেই মনে করেন নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। এই 6 মাসে ভারতের বিপক্ষে শক্ত অবস্থানে ডক্টর ইউনূস নিজেই। ভারত থেকে মুখ ফিরিয়ে অন্যান্য দেশ থেকে চাল ডাল খাবার সামগ্রী আমদানি অবাক করে আমাদের, সাহসী করে তোলে। এছাড়া ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে পাকিস্তানের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠনের চেষ্টা, পররাষ্ট্রনীতির এই পরিবর্তন এক সাহসিকতার কাজ। এসব কারণে তার ভারত বিরোধী মনোভাবের জন্য তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট করে আরো 5 বছর বাংলাদেশের সাথে রাখা উচিত। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হিসাবে তাদের যে কোনো নমিনেটেড জনপ্রিয় নেতা, এমনকি তারেক রহমানও থাকতে পারে, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে ডক্টর ইউনূস থাকলে ভারত অন্তত নিয়ন্ত্রণে থাকবে এবং বাংলাদেশ সামরিক বাহিনী থেকে অন্যান্য জায়গাতেও শক্তিশালী হবে। পাশাপাশি ডক্টর ইউনূসের যে বিদেশি কানেকশন, সেটা কাজে লাগিয়ে বিএনপি সরকার হিসাবে আরো বেশি সফল হবে, এটা অনেকেই মনে করেন। স্বৈরাচার শেখ হাসিনার নতজন সরকারের বিপরীতে ডক্টর ইউনূস একটা অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। আজকে এটুকুই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।